বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে। রাষ্ট্র কি তার প্রাতিষ্ঠানিক শক্তি বাড়ানোর পথে এগুচ্ছে, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করাকেই অগ্রাধিকার দিচ্ছে? অন্তর্বর্তী সরকারের করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশকে স্থায়ী আইনের রূপ দেওয়ার উদ্যোগ এবং একই সময় গুরুত্বপূর্ণ সংস্কারমূলক অধ্যাদেশগুলোর অনিশ্চয়তা, এই দ্বৈত বাস্তবতা সেই প্রশ্নকেই আরো জোরালো করে তুলেছে। সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে যে অন্তর্বর্তী সরকারে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 16টি শিগগিরই অকার্যকর হয়ে যেতে পারে। এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে বিচারক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা, গুমকে চলমান অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া, মানবাধিকার কমিশনের তদন্ত ক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা সম্প্রসারণের মতো মৌলিক সংস্কার। অর্থাৎ রাষ্ট্রের আইনি কাঠামোকে শক্তিশালী করার জন্য যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন সেগুলোই ঝুলে আছে অনিশ্চয়তায়। অন্যদিকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো একটি কঠোর পদক্ষেপকে দ্রুত আইনি কাঠামোয় রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রশ্ন উঠছে, রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদী লক্ষ্য কি পিছিয়ে যাচ্ছে আর রাজনৈতিক নিয়ন্ত্রণ কি সামনে চলে আসছে? আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা কোনো সাধারণ প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ অস্ত্র হিসেবে বিবেচিত। ইউরোপের কাউন্সিল অফ ইউরোপ এর অধীন ভেনিস কমিশন তাদের গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করেছে কেবলমাত্র তখনই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যেতে পারে যখন সেটি সরাসরি সহিংসতা উস্কে দেয় বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংসের লক্ষ্যে কাজ করে। শুধুমাত্র রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধিতা কোনো দল নিষিদ্ধ করার জন্য যথেষ্ট কারণ নয়। এই গাইডলাইনে আরো 3টি মৌলিক নীতির কথা বলা হয়েছে: পরিমিতি, নেসেসিটি এবং জুডিশিয়াল স্ক্রুটিনি। অর্থাৎ দল নিষিদ্ধের মতো সিদ্ধান্ত নিতে হলে তা হতে হবে প্রমাণ ভিত্তিক, প্রয়োজনীয় এবং স্বাধীন আদালতের মাধ্যমে যাচাইকৃত। দেশভিত্তিক অভিজ্ঞতা এই সতর্কতাকে আরো স্পষ্ট করে। জার্মানিতে মিলিটেন্ট ডেমোক্রেসি ধারণা থাকলেও বাস্তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন। আদালতকে কঠোরভাবে প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট দলটি সক্রিয়ভাবে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে। ফলে সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা বজায় রেখেই রাষ্ট্রকে শক্তিশালী করার চেষ্টা করা হয়। স্পেনে বাস্ক অঞ্চলের দল বাতাসোনা নিষিদ্ধ করার অভিজ্ঞতা মিশ্র ফল দেখিয়েছে। কিছু ক্ষেত্রে এটি সহিংসতা কমাতে ভূমিকা রাখলেও অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়া ও রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের পদক্ষেপ সবসময় কাঙ্ক্ষিত ফল দেয় না। মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা আরো কঠোর বাস্তবতা তুলে ধরে। মিশরে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করার পর সংগঠনটি বিলীন হয়ে যায়নি, বরং আন্ডারগ্রাউন্ড কার্যক্রম ও ভিকটিমহুডের বয়ান আরো শক্তিশালী হয়েছে। এতে সমাজ বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। এশিয়ার উদাহরণও ভিন্ন কিছু বলছে না। থাইল্যান্ডে 2024 সালে মুভ ফরওয়ার্ড পার্টি ভেঙে দেওয়ার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এটিকে মত প্রকাশ ও রাজনৈতিক অধিকারের জন্য বড় ধাক্কা হিসেবে আখ্যা দেয়। এতে বোঝা যায় বড় রাজনৈতিক দলকে সরিয়ে দিলে গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঝুঁকি আরো স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা যায় শাস্তিমূলক আইনের প্রতি আগ্রহ বাড়ছে, কিন্তু একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগগুলো পিছিয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় এই প্রবণতাকে পিউনিটিভ গভর্নেন্স বলা হয়, যেখানে রাষ্ট্র নির্মাণের চেয়ে নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়া হয়। এর ফলে আইনের শাসনের মূল ভিত্তি প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ যদি আইন নিরপেক্ষ না থাকে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে জনগণের আস্থা কমে যায় এবং রাষ্ট্রের বৈধতাও ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও এমন পরিস্থিতির নজির রয়েছে। 1996 এবং 2006 সালের রাজনৈতিক সংকট দেখিয়েছে যখন দলগুলো স্বল্প মেয়াদী সুবিধার জন্য প্রাতিষ্ঠানিক ভারসাম্য উপেক্ষা করে, তখন তার প্রভাব পুরো রাষ্ট্র ব্যবস্থায় পড়ে। এই অবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার ও নিষিদ্ধকরণের পার্থক্য। আন্তর্জাতিক গবেষণা বলছে গণতান্ত্রিক রূপান্তরের সময় অপরাধের বিচার, সত্য উদ্ঘাটন এবং প্রাতিষ্ঠানিক সংস্কার, এই 3টি উপাদানই গুরুত্বপূর্ণ। তবে এগুলো যদি প্রতিশোধমূলকভাবে ব্যবহার করা হয় তাহলে তা উল্টো গণতন্ত্রকে দুর্বল করে দিতে পারে।
এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করছেন সামনে এগোনোর জন্য দুটি বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে। প্রথমত, যেসব ব্যক্তি অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে নিরপেক্ষ ও প্রমাণ ভিত্তিক বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করতে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত কার্যকর করতে হবে। সবশেষে প্রশ্নটি রাজনৈতিক নয় বরং কাঠামোগত। বাংলাদেশ কি একটি নিয়ম ভিত্তিক জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগোবে, নাকি ক্ষমতা কেন্দ্রিক শাসনের পুরনো চক্রেই ফিরে যাবে? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ পথ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।